আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ 3 দিনের সফরে পোল্যান্ড ও ইউক্রেন যাচ্ছেন। ভারত ও জাপান নতুন দিল্লিতে 2+2 মন্ত্রিস্তরীয় আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র খতিয়ে দেখেছে। উপরাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 19তম ভারত আফ্রিকা বাণিজ্য কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আরজিকর হাসপাতালে ধর্ষিতা ও নিহত চিকিৎসক পড়ুয়া তরুণীর নাম অথবা ছবি এবং ভিডিও অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি মহিলাদের টি-20 বিশ্বকাপের নবম সংস্করণ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। এই প্রতিযোগিতা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 দিনের সফরে পোল্যান্ড ও ইউক্রেন যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 45 বছর পরে ভারতের কোনো প্রধানমন্ত্রী পোল্যান্ড সফর করছেন। এই সফর এমন এক সময় হতে চলেছে যখন উভয় দেশ তাদের কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্ণ করছে। শ্রী মোদীকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। সে দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠকে অংশ নেবেন। এর পাশাপাশি পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্ড্রেস দুদার সঙ্গেও তিনি মিলিত হবেন। প্রধানমন্ত্রী সেদেশের ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। একই সঙ্গে তিনি সেদেশের বাণিজ্য নেতৃবৃন্দ ও ওয়ারশোর বিশিষ্ট ভারতবিদদের সঙ্গেও কথা বলবেন। জামনগর ও কোলহাপুরের সঙ্গে পোল্যান্ডের বিশেষ সম্পর্কযুক্ত স্মারক সৌধ পরিদর্শন করবেন তিনি। নরেন্দ্র মোদী ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে সেদেশ সফর করবেন। 1992 সালে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর কোনো প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করছেন। উভয় নেতার মধ্যে সাম্প্রতিককালে উচ্চস্তরীয় আলাপ আলোচনার মাধ্যমে সম্পর্ক আরও মজবুত হয়েছে। ভারত ও জাপান গতকাল নতুন দিল্লিতে 2+2 মন্ত্রিস্তরীয় আলোচনা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রগুলি খতিয়ে দেখেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাপানের প্রতিরক্ষামন্ত্রী কিহারা মিনোরু, বিদেশমন্ত্রী মিজিয়াকো কামিকাওয়া এই বৈঠকে যোগ দেন। বৈঠকে মন্ত্রীরা নতুন উদ্যোগের অন্বেষণের কথা বলেছেন, যার মাধ্যমে উভয় দেশের সম্পর্ক ও কাজকর্মকে আরও মজবুত করা যাবে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই তারা আঞ্চলিক বৈশ্বিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করেন। বৈঠকের পর প্রেস বিবৃতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, টোকিওতে 2022 সালের সেপ্টেম্বর মাসে শেষ বৈঠকের পর দুটি দেশ সার্বিক অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এর ফলাফল আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে বৈঠকে গঠনমূলক মন্তব্য পরস্পরের মধ্যে আদান প্রদান করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, এরপরও সারা বিশ্বে এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জটিলতা ও অস্থিরতার পরিমণ্ডল রয়েছে। গতকালের 2+2 ডায়ালগ হল একটি সুযোগ, যার সাহায্যে মূল সমস্যার বিশ্লেষণ ও সহযোগিতার বিষয়ে সহমতে পৌঁছানো গেছে। শ্রী জয়শঙ্কর ঘোষণা করেন, ভারত ফুকুওকাতে একটি বাণিজ্যিক দূতাবাস খুলবে, যার মাধ্যমে দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ স্থাপিত হবে। ভারত ও জাপান সন্ত্রাসবাদ ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে। ভারত ও মালয়েশিয়া গতকাল শ্রম ও কর্মসংস্থান, আয়ুর্বেদ ও চিরাচরিত ওষুধ, ডিজিটাল প্রযুক্তি, সংস্কৃতি, পর্যটন এবং যুব ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। জনপ্রশাসন, প্রশাসনিক সংস্কার এবং পারস্পরিক সহায়তা সংক্রান্ত চুক্তিতেও আবদ্ধ হয়েছে দুই দেশ। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিমের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। পরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী বলেন, গত 2 বছরে ভারত মালয়েশিয়া সম্পর্ক এক নতুন গতি ও শক্তি লাভ করেছে। প্রতিনিধি পর্যায়ে আলোচনায় উভয় পক্ষই অর্থনৈতিক দিক সহ পারস্পরিক সহযোগিতার সমস্ত ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ফিনটেক, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার পে নেটের সঙ্গে ভারতের ইউপিআই ব্যবস্থাকে যুক্ত করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া আসিয়ান এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এক গুরুত্বপূর্ণ অংশীদার। ভারত ও আসিয়ানের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনা সময় মতো শেষ করার বিষয়ে উভয় পক্ষই সহমত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি বলেন, আগামী দিনে একাধিক সম্ভাবনাময় ক্ষেত্র নিয়ে দুদেশ একযোগে কাজ করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ হরিয়ানার ফরিয়াদাবাদ যাচ্ছেন। তিনি সেখানে জেসি বোস ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির 5ম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এদিকে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানির ঘটনা কমাতে দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থাকে ত্রুটিহীন এবং আরও মজবুত করে তোলার উপর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি। গতকাল ন্যাশনাল জিও সায়েন্স অ্যাওয়ার্ড প্রদানের পর তিনি বলেন, আগাম সতর্ক বার্তা দিতে কলকাতায় জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্র স্থাপন করা হচ্ছে। 2047 সালের মধ্যে উন্নত দেশ হয়ে ওঠার জন্য ভারতের খনিজ উৎপাদনে স্বনির্ভর হওয়া জরুরি। খনিজ ক্ষেত্রের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে 12টি বিভাগে 21 জন ভূবিজ্ঞানীকে ন্যাশনাল জিও সায়েন্স অ্যাওয়ার্ড প্রদান করেন রাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ নতুন দিল্লিতে 19তম সিআইআই ভারত আফ্রিকা বাণিজ্য কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। 3 দিনের এই কনক্লেভের মূল বিষয় হল ক্রিয়েটিভ ওয়ান ফিউচার, ভবিষ্যৎ গঠন। সম্মেলনে যে বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, পরিকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থা ও প্রযুক্তি। গতকাল এই কনক্লেভ শুরু হয়। 47টি আফ্রিকান দেশের প্রতিনিধিত্ব সহ মোট 65টি দেশের 11,000-এরও বেশি আন্তর্জাতিক প্রতিনিধি এই কনক্লেভে যোগ দিয়েছেন। প্রবল বিরোধিতা এবং সমালোচনার মধ্যেই সরকার ইউপিএসসিকে আমলাতন্ত্রে সরাসরি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন বাতিল করতে বলেছে। সরকারের এই নির্দেশের পরই ওই বিজ্ঞাপন বাতিল করেছে ইউপিএসসি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সংরক্ষণের নীতি মেনে বাইরে থেকে আমলাতন্ত্রে নিয়োগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক ন্যায়ের প্রতি দায়বদ্ধতারই প্রমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25 তারিখ আকাশবাণীতে মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে 113তম পর্ব। এই অনুষ্ঠান সম্পর্কে জনসাধারণ তাদের মতামত ও পরামর্শ টোল ফ্রি নম্বর 1800117800-তে বা নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা মাই গভ ওপেন ফোরামে 23 আগস্টের মধ্যে জানাতে পারবেন। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল, আকাশবাণী সংবাদের ওয়েবসাইট ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ এই অনুষ্ঠান সম্প্রচার করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আরজিকর হাসপাতালের ধর্ষিতা ও নিহত চিকিৎসক পড়ুয়া তরুণীর নাম অথবা ছবি এবং ভিডিও অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এ ব্যাপারে উদ্বেগের সঙ্গে সহমত পোষণ করে প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, নির্যাতিতার দেহের ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে, যা সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। এদিকে আরজিকর হাসপাতালের দুষ্কৃতী তাণ্ডবের দিন দায়িত্বে থাকা কলকাতা পুলিশের 3 অফিসারকে কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড করা হয়েছে। এদের 2 জন এসিপি এবং 1 জন ইন্সপেক্টর। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি সিজিও কমপ্লেক্সে অনুপ দত্ত নামে এক এএসআইকেও জেরা করা হয়। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গতকাল 5ম দিনেও টানা জেরা করে সিবিআই। বেলা 11টা থেকে প্রায় 11 ঘণ্টা ধরে চলে এই জিজ্ঞাসাবাদ পর্ব। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক হাসপাতালগুলিতে নিরাপত্তা আরও বাড়ানোর জন্য সমস্ত কেন্দ্রীয় সরকারি হাসপাতাল এবং চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানদের চিঠি দিয়েছে। ওই চিঠিতে ঢোকা এবং বেরোনোর পথ, করিডোর সহ সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত সংখ্যক হাই রেজলিউশন সিসিটিভি ক্যামেরা বসানোর অনুরোধ জানানো হয়েছে। হাসপাতাল চত্বরে পর্যাপ্ত টহলদারি ও নজরদারির জন্য সুপ্রশিক্ষিত নিরাপত্তারক্ষী মোতায়েন করতেও বলা হয়েছে। মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। এমন ডিউটি রুম, যাতে ডিউটির সময় তাদের একা না রেখে অন্তত 2 জন বা দলবদ্ধভাবে রাখা, কর্তব্যরত অবস্থায় হাসপাতাল চত্বরে উপযুক্ত সঙ্গীর ব্যবস্থা এবং রাতে ডিউটিতে আসা যাওয়ার সময় নিরাপদ পরিবহনের বন্দোবস্ত করতে হবে। জরুরি প্রয়োজন দেখা দিলে স্বাস্থ্য মন্ত্রককে সর্বাত্মক পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মহারাষ্ট্রের থানের বদলাপুরে প্রি প্রাইমারি স্কুলে পড়ুয়া 2 শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনায় বরিষ্ঠ আইপিএস আধিকারিক আরতি সিং এর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস জানিয়েছেন, ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে এই মামলার বিচার হয় তা দেখবে সরকার। এদিকে ঘটনার প্রতিবাদে অভিভাবক ও সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান। গতকাল বদলাপুর রেল স্টেশনে জড়ো হন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও চলতি বছরের জুন মাসে আরও 19,29,000 সদস্যকে অন্তর্ভুক্ত করেছে। গত বছরের একই সময় থেকে যা 7.86% বেশি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাওয়ার জন্যই সদস্য সংখ্যা বৃদ্ধির এই ঊর্ধ্বগতি। উত্তর পূর্ব ভারতে আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত নিম্নচাপের প্রভাবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা সহ দেশের পূর্বাঞ্চলে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে। জর্ডানের আম্মানে অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে গ্রিকো রোমান 110 কেজি বিভাগে ভারতের রৌনক দাহিয়া ব্রোঞ্জ পদক পেয়েছেন। বিশ্বক্রম তালিকায় 2 নম্বরে থাকা রৌনক তুরস্কের ইমরুল্লাহ কাপকানকে 6-1 হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি মহিলাদের টি-20 বিশ্বকাপের নবম সংস্করণ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। এই প্রতিযোগিতা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। আগামী অক্টোবর মাসের 3 থেকে 20 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতার খেলাগুলি হবে দুবাই ও শারজাতে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী আজ 3 দিনের সফরে পোল্যান্ড ও ইউক্রেন যাচ্ছেন। ভারত ও জাপান নতুন দিল্লিতে 2+2 মন্ত্রিস্তরীয় আলোচনা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র খতিয়ে দেখছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের নবম সংস্করণ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। এই প্রতিযোগিতা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। খবর শেষ হল।